কে দেখতে পায়, যে কিনা ভোর সকালে তার ছেলে জাইনের চিৎকার চেঁচামেচিতে জেগে ওঠে। আসলে কয়েক মাস আগে এক গাড়ি দুর্ঘটনায় গোয়েনের পুরো পরিবার গাড়িসহ একটা নদীতে পড়ে গিয়েছিল। সেখানে গাড়ির নিচে পড়ার কারণে গোয়েনের হাজবেন্ড মারা যায়, কিন্তু তিনি গোয়েন আর তার ছেলে জাইনকে বাঁচিয়ে নদীর উপরে পাঠিয়ে দেয়। যাই হোক, বাইরে বজ্রপাতের শব্দ হচ্ছিল আর ঝুম বৃষ্টি হচ্ছিল গতকাল রাত থেকেই। গোয়েন জানালা দিয়ে দেখতে পায় যে বৃষ্টির কারণে রাস্তায় বেশ পানিও জমে গেছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে আজকে অফিস থেকে ছুটি নিয়ে নেবে। এদিকে জায়েন বাইরে এত পানি দেখে সাঁতার কাটার জন্য তার মায়ের সাথে জেদ করতে থাকে, কিন্তু গোয়েন এই সব কিছু বাদ দিয়ে সকালের নাস্তা বানাতে চলে যায় আর জায়েন তার মায়ের আইপ্যাডে ছবি আঁকতে শুরু করে। এমন সময় আবার গোয়েনের মা তাকে কল করে। আসলে তাদের এলাকাতেও অনেক বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টির মাঝে তিনি গোয়েনকে ঘরের মাঝে সাবধানে থাকার কথা বলতে কল করেছিল। এইসবের মাঝে আবার জায়েন তার মাকে বিরক্ত করতে গেলে গোয়েনের হাত থেকে চালের বাটিটা মেঝেতে পড়ে যায়। আর সে যখন ওই চালগুলো তুলতে গিয়েছিল তখনই সে খেয়াল করে যে তার ঘরে পানি ঢুকে গেছে। অবাক করার ব্যাপার হলো যে সে তো দোতলায় থাকে, এত দ্রুত পানি দোতলায় উঠল কিভাবে? কিছু বুঝে ওঠার আগে তার ঘর রীতিমতো ডুবে যেতে শুরু করে। সেই সাথে বিল্ডিংয়ের সিকিউরিটি অফিস থেকে মাইকের মাধ্যমে বলে দেয়া হয় যে পানির স্তর খুবই দ্রুত বেড়ে যাচ্ছে, ইতিমধ্যেই নিচতলা ডুবে গেছে, তাই নিরাপদে থাকতে যাদের ঘরে পানি ঢুকেছে তারা যেন দ্রুত উপরের ফ্লোরগুলোতে উঠে পড়ে। এইসব কিছু দেখে গোয়েন এমনিতেই টেনশনে ছিল, তার মধ্যে আবার জায়েন তার মায়ের সাথে ঘরের মধ্যে সাঁতার কাটার জন্য জেদ করতে থাকে। তাই রেগেমেগে গোয়েন তার ছেলেকে ধমক দিয়ে তার সুইমিং গগলসটা ছিনিয়ে নেয় আর তাকে চুপ থাকতে বলে। সে দ্রুত তার জামা কাপড় আর জরুরি জিনিসপত্রগুলো একটা ব্যাগে ভরে এই ঘর ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল, আর তখনই তার কাছে আরেকটা কল চলে আসে। একজন লোক তাকে বলে যে আপনি ডারউইন সেন্টারের ম্যানেজার গোয়েন বলছেন। গোয়েন বলে যে হ্যাঁ। লোকটা তাকে বলে যে আমি একটা প্রাইভেট সিকিউরিটি টিমের সদস্য বলছি, আমি জানি আপনার ঘরে পানি ঢুকে গেছে, আপনার ছেলেকে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসুন, কোনো ব্যাগপত্র টানাটানি করার দরকার নেই, উপরের ফ্লোরে আসলেই আপনাকে আমি উদ্ধার করে নেব। তো লোকটার কথা শুনে গোয়েন দ্রুত ঘর থেকে বের হতে থাকে, কিন্তু তার ছেলে জায়েনকে সে কোথাও খুঁজে পায় না। সারা ঘর খুঁজে সে দেখতে পায় যে জায়েন একটা আলমারিতে লুকিয়ে আছে। আসলে সে তার মায়ের ধমক খেয়ে অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই গোয়েন বাচ্চাটার কাছে ক্ষমা চেয়ে নিয়ে তাকে কাঁধে তুলে দ্রুত এই ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে বারান্দায় এই ফ্লোরের শত শত মানুষ প্রাণ বাঁচানোর জন্য উপরের ফ্লোরের দিকে যাচ্ছিল। চারিদিকে পানি দিয়ে ভরে গিয়েছিল আর গোয়েন দ্রুত উপরের ফ্লোরে ওঠার ট্রাই করছিল, কিন্তু অনেক মানুষ একসঙ্গে উপরে ওঠার চেষ্টা করছিল বলে পুরো সিঁড়ি ব্লক হয়ে গেছে। এটা দেখে গোয়েন দ্রুত উল্টো দিকে ছুটতে থাকে, কারণ বিল্ডিংয়ের এক্সিট পয়েন্টে আরও একটা সিঁড়ি ছিল। সেটার মাধ্যমে গোয়েন বেশ কয়েকটা ফ্লোর উপরে উঠে যায়, কিন্তু এক পর্যায়ে সে দেখতে পায় যে এখানকার সিঁড়িতে সব আবর্জনা আর ভাঙা জিনিসপত্র ফেলে বন্ধ করে রাখা হয়েছে। গোয়েন কোনো রকমে তার ছেলেকে নিয়ে এই সিঁড়ি পেরিয়ে উপরের ফ্লোরে চলে আসে। এখানকার অবস্থা আরও অনেক খারাপ ছিল, লোকেরা বাচ্চাদের খাবার বানাতে পারছিল না, বাথরুম ইউজ করতে পারছিল না। কিন্তু এইসব কিছুর মধ্যে ফ্লোরের অপর পাশ থেকে একজন লোক চিৎকার করে গোয়েনকে ডাকতে থাকে। আসলে উনি ছিল সেই সিকিউরিটি অফিসার ইয়েন, যিনি কিনা গোয়েনকে ফোন করেছিল। আর এখানে ইয়েনের ডাকে সাড়া দিতে গিয়ে গোয়েন খেয়াল করে যে তার ছেলে এই ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। সে দ্রুত তার ছেলেকে খুঁজতে পাশের একটা ঘরে ঢুকে পড়ে, কিন্তু সেখানে যেতেই সে দেখতে পায় যে এক বিশাল পাহাড় সমান ঢেউ এই বিল্ডিং এর দিকে ধেয়ে আসছে। আর কিছু বুঝে ওঠার আগে সেই বিশাল ঢেউয়ের ধাক্কায় বিল্ডিং এর আরো কয়েকটা ফ্লোর ডুবে যায়। গোয়েন এমন অবস্থাতেও পানির নিচে তার বাচ্চা ছেলেটাকে খুঁজতে থাকে, আর অনেক কষ্টে সে জায়েনকে খুঁজেও পায়, কিন্তু তাকে বের করার আগেই গোয়েনের নিঃশ্বাস শেষ হয়ে যায়। সে প্রায় মরতেই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেখানে ইয়েন চলে আসে। সে তাদের মা আর ছেলে দুজনকেই বাঁচিয়ে পানির উপরে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে জায়েন অজ্ঞান হয়ে গিয়েছিল। ইয়েন তার বুক পেট চেপে পানি বের করে দিলে বাচ্চাটা এ যাত্রায় প্রাণে বেঁচে যায়। আর এখন ইয়েন তাদের ভিডিও ধারণ করে অফিসে রিপোর্ট করে দেয় যে হ্যাঁ, গোয়েন এখন তার কাছে আছে এবং নিরাপদে আছে। এখন সে এই মা আর ছেলেকে নিয়ে বিল্ডিংয়ের আরও উপরের ফ্লোরে যেতে থাকে। তো যেতে যেতে গোয়েন তাকে জিজ্ঞাসা করে যে বাইরের পানিগুলো এত নোনতা কেন, এই বৃষ্টি তো সাধারণ মনেই হচ্ছে না।
ইয়েন জানায় যে না, এই বৃষ্টি সাধারণই, কিন্তু বন্যার পানিটা সামুদ্রিক। আসলে গতকাল অ্যান্টার্কটিকায় একটা উল্কাপাত হয়েছে, যার ফলে সেখানকার সকল বরফ গলে গিয়ে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে এই বন্যা শুরু হয়েছে। জাপান অলরেডি অর্ধেক ডুবে গেছে। আসলে বিজ্ঞানীদের হাতে করার মতো কিছুই ছিল না, তাই তারা এইসব ব্যাপারে সবাইকে জানিয়ে পৃথিবীব্যাপী কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়নি। আদতে আজকেই হতে চলেছে পৃথিবীর শেষ দিন। এই কথা শুনে গোয়েন জিজ্ঞাসা করে যে পৃথিবী যদি ধ্বংসই হয়ে যায় তাহলে আমরা যাচ্ছি কোথায়। এবার ইয়েন জানায় যে আমাদেরকে নেবার জন্য বিল্ডিংয়ের ছাদে একটা হেলিকপ্টার আসবে, সেখান থেকে একটা সেফ জোনে আমাদেরকে নেওয়া হবে। আপনি কোনো সাধারণ মানুষ নন, কারণ আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেখানে এআই এর জন্য ইমোশন ইঞ্জিন তৈরি করা হয়, আর এই কাজটা কেবল আপনি আর আপনার বসই করতে পারত। আর আপনার বস সকাল থেকেই নিখোঁজ হয়ে গেছে, হয়তো উনি ওনার বাচ্চা সহ পানিতে ডুবে মারা গেছে। তাই আপনি আমাদের শেষ ভরসা, কারণ আজকেই পৃথিবীতে প্রায় সকল মানুষ মরতে চলেছে। আমরা ইতিমধ্যেই ল্যাবরেটরিতে মানুষের বডি তৈরি করতে সক্ষম হয়েছি, কিন্তু সেই বডিতে মানুষের মতো ইমোশন কেবল আপনি দিতে পারবেন, আপনার তৈরি সেই ইমোশন ইঞ্জিনের মাধ্যমে। তাই মানবজাতিকে পুনরায় পৃথিবীতে আনতে হলে আপনি আমাদের শেষ ভরসা। এইসব কথা শেষে একটা ঘরের ভেতরে গিয়ে ইয়েন গোয়েনকে বলতে থাকে যে আপনারা এত কিছু থাকতে পুনরায় মানুষই কেন বানাচ্ছেন? মানুষের চেয়ে উন্নত কিছু বানাতেন। মানুষের মতো ইমোশনওয়ালা প্রাণী কেন বানাতে হলো আপনাদের? কিন্তু এই প্রশ্নের কোনো জবাব গোয়েন দেয় না, বরং সে ইয়েনের মোবাইলটা নিয়ে তার মাকে একটা কল করে। ইয়েনের মা যেখানে থাকে সেই জায়গাটা প্রায় ডুবতে চলেছে। তিনি ব্যাস গোয়েনকে বলে যে আজ থেকে তোমাকে আর আমাদের নিয়ে চিন্তা করতে হবে না, তুমি ব্যাস জায়েনকে দেখে রেখো মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথা বলতে না বলতেই প্রচণ্ড এক ঢেউয়ের শব্দে কল কেটে যায়, অর্থাৎ গোয়েনের মা মারা গেছে। বেচারি গোয়েন প্রচণ্ড কষ্ট পায়, যা দেখে ইয়েন বলে যে মানুষের এই ইমোশনগুলো বড় অদ্ভুত মনে হয় আমার কাছে। আসলে আমাকে কল করার মতো এমন কেউই নেই, তাই বোধ হয় ইমোশনের ব্যাপারগুলোতে আমি ঠিকমতো কিছু বুঝতে পারি না। এসব কথার মধ্যে এই ফ্লোরের সবগুলো গ্যাসের পাইপ লিক হয়ে যায়। ইয়েন দ্রুত গোয়েন এবং তার বাচ্চাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে, আর ততক্ষণে গ্যাসের বিস্ফোরণ হতে থাকে চারিদিকে। ইয়েন তাদেরকে বাঁচাতে উপরের ফ্লোরে যাবার সিদ্ধান্ত নেয়, আর সে বেলকনি দিয়ে উপরে গিয়ে চিৎকার করে গোয়েনকে বলে যে আপনার বাচ্চাকে আমার হাতে দিন। গোয়েন তার বাচ্চাকে বাঁচানোর জন্য উপরে পাঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু বাচ্চাটা ভয়ে তার মাকে ছাড়ছিলই না। ইয়েনও উপর থেকে বাচ্চাটাকে বাঁচানোর জন্য সবেমাত্র তাকে ধরে ফেলে, আর তখনই হাত ফসকে গোয়েন সোজা পানিতে গিয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত সে সাঁতরে উপরে উঠে আসে আর কোনো রকমে আবারও বিল্ডিংয়ে ফিরে আসে। এবার সে ধীরে ধীরে যখন উপরে উঠছিল তখনই লিফটের ভেতরে আটকে পড়া গিসু নামের একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায় সে এবার বাচ্চাটাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই লিফটের দরজা সে খুলতে পারে না। সে দরজা খোলার জন্য ফ্লোরের উপরে গিয়ে একটা লাঠি নিয়ে নামতে থাকে, কিন্তু তখনই আমরা দেখি দুজন ছেলে এই বন্যার সুযোগে মানুষের ঘরবাড়ি থেকে দামি জিনিসপত্র চুরি করছে। তো যাই হোক, গোয়েন এইসব কিছু ইগনোর করে লিফটের ভেতরে আটকা বাচ্চাটাকে বাঁচাতে চলে যায়, কিন্তু দরজাটা খোলার আগেই আরেকটা বিশাল ঢেউ বিল্ডিংয়ে এসে আছড়ে পড়ে। আবারও গোয়েন পানিতে ডুবে যায়, আর সে লিফটে আটকা ওই বাচ্চাটাকে বাঁচাতেও পারে না। সে কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে উপরে উঠে আসে, আর তখনই ইয়েন তাকে ডাকতে থাকে, কারণ তার ছেলে জায়েন অনেক অসুস্থ হয়ে পড়েছে। গোয়েন দ্রুত তার ছেলের কাছে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত এই বন্যার কারণে সে তার ছেলের ঔষধটা হারিয়ে ফেলেছে। সে এখন হন্য হয়ে সেই ঔষধটা খুঁজতে থাকে, কিন্তু এখানে ইয়েন এমন কিছু কথা বলে যা পুরো গল্পের মোড়ই ঘুরিয়ে দেয়। সে বলে যে অনেক হয়েছে গোয়েন, তুমি এত পাগলামি কেন করছো? তোমার কাছে জায়েনের ব্রেইনের ব্যাকআপ রয়েছে, তুমি যখন তখন এমন একটা বাচ্চা বানিয়ে নিতে পারবে। এখন জায়েনের পেছনে সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নেই, কারণ হেলিকপ্টার অলরেডি উপরে এসে গেছে, আমাদের দ্রুত ছাদে যেতে হবে। কিন্তু গোয়েন তার কোনো কথাই শোনে না, আর সে ব্যাস তার ছেলেকে বাঁচাতে এক বৃদ্ধ দম্পতির ঘরে ঢুকে পড়ে। সেখানে কিছু খাবার মিক্স করে সে একটা ঔষধ বানিয়ে তার বাচ্চাকে খাইয়ে দেয়। আর ফাইনালি কিছু সময় পর জায়েনের জ্ঞান ফিরে আসে। আসলে জায়েন কিন্তু গোয়েনের গর্ভজাত সন্তান ছিল না, জায়েনকে ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছিল। আর এই বাচ্চাটার মাঝে ইমোশন সৃষ্টি করার জন্য গোয়েন আর তার হাজবেন্ড চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু তার হাজবেন্ডের মৃত্যুর পরে সে
সে এই বাচ্চাটাকে ডারউইন সেন্টারে ফেরত দিতে চেয়েছিল। সে একা একা আর এই বাচ্চাটাকে পালতে চাচ্ছিল না। তার কথা শুনে সেন্টারের ম্যানেজার তাকে জানিয়েছিল যে ঠিক আছে, 3-4 মাস পরে জায়েনকে আমরা নিয়ে আসব। কিন্তু গোয়েনের হাজব্যান্ড মারা যাবার পর এই 3-4 মাসে বাচ্চাটার প্রতি তার এতটাই মায়া জন্মে যায় যে সে আর বাচ্চাটাকে নিজের থেকে দূরে কোথাও দিতে চাচ্ছিল না। তবে এখানে আমরা খেয়াল করি যে ল্যাবরেটরি থেকে 2 জন বাচ্চাকে তৈরি করা হয়েছিল, তাহলে আরেকটা বাচ্চা কোথায়? সেই প্রশ্নের উত্তর একটু পরে আপনারা জানতে পারবেন। তো গল্পে ফিরে আসি। এখন গোয়েন তার বাচ্চার কাপড় চোপড় পরিষ্কার করতে চলে যায়, আর তখনই হঠাৎ বৃষ্টি থেমে চারপাশে মৃদু রোদ উঠতে থাকে, যা দেখে ইয়েন বলে যে তাহলে কি আমরা খামোখায় এত ভয় পাচ্ছিলাম? বৃষ্টি তো থেমেই গেল, আশা করি বন্যাও এখন কমে যাবে। এখানে সে আরও বলে যে দেখো গোয়েন, আমি তোমাকে একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, আর সেটা হলো আমরা সেফ সাইডে জায়েনকে নিয়ে যেতে পারবো না, তোমাকে একাই সেখানে যেতে হবে। গোয়েন বলে যে কেন, তুমি কি ভেবেছিলে জায়েনকে সাথে না নেবার কথা আমাকে আগে বললে আমি তো তোমার সাথে যেতামই না, তাই না? এইসব কথার মধ্যেই আবারও সূর্য ডুবে যায়, আর তাদের দিকে ধেয়ে আসে পাহাড়ের মতো উঁচু এক বিশাল ঢেউ। যে ঢেউ থেকে বাঁচতে তারা সবাই পালাতে থাকে, কিন্তু এই বিল্ডিংয়ের এই বৃদ্ধ দম্পতি শেষ মুহূর্তেও কোথাও না পালিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নেয়, কারণ সে বৃদ্ধা ছিল প্যারালাইজড, আর বৃদ্ধ শেষ সময়ে তার প্রিয়তমা স্ত্রীকে একা ছেড়ে যেতেই চায়নি। তো কিছুক্ষণের মধ্যেই সেই ঢেউ আঘাত হানলে প্রাণপণে সেখান থেকে পালাতে থাকা ইয়েন এবং গোয়েন দুজনেই কোনো রকমে প্রাণ বাঁচিয়ে আরও কয়েকটা ফ্লোর উপরে উঠে আসে। আর এবার হাঁটতে হাঁটতে গোয়েন খেয়াল করে যে এই ফ্লোরে একজন মেয়ের প্রসব বেদনা উঠেছে। এই দুর্যোগের সময় গর্ভবতী মেয়েটার পাশে তার হাজবেন্ড থাকলেও মেয়েটা চিৎকার করে গোয়েনের কাছ থেকে সাহায্য চাইতে থাকে। কিন্তু এমন বিপদের সময় গোয়েন শুধুমাত্র তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে দ্রুত তার ছেলের সাথে বিল্ডিংয়ের আরও উপরে উঠতে থাকে। এখানে জায়েন তার মাকে জিজ্ঞাসা করে যে মা, ওই আন্টি চিৎকার করছিল কেন? গোয়েন তার ছেলেকে বোঝায় যে বাবা, ওই আন্টির বাচ্চা হতে চলেছে, উনি অনেক কষ্ট পাচ্ছে তো তাই। এখানে জায়েন তাকে জিজ্ঞাসা করে যে মা, তুমিও কি আমাকে জন্ম দিতে গিয়ে এমনই কষ্ট পেয়েছিলে? এই কথাটা শুনে গোয়েন একেবারে ভেতর থেকে কেঁপে ওঠে, কারণ সে তো তার বাচ্চাকে একটা ল্যাবরেটরিতে তৈরি করেছে। সে এবার বাচ্চাটাকে নিজের কাঁধ থেকে নামিয়ে ইয়েনের কাছে অঝরে কান্না করতে করতে বলে যে প্লিজ আমাকে আমার বাচ্চাকে সাথে নিয়ে যেতে দাও, ওকে ছাড়া আমি কোথাও যেতে পারবো না। কিন্তু ইয়েন তাকে বোঝায় যে দেখো, এমন জেদ করে কোনো লাভ হবে না, কারণ তুমি নিজেই বাচ্চাটাকে সেন্টারে দিয়ে দিতে চেয়েছিলে। এইসব কিছু বলে ইয়েন তাদের দুজনকে বিল্ডিংয়ের ছাদে নিয়ে চলে আসে, আর সেখানে সে আরও একটা ভিডিও বানায় যে ইউনাইটেড নেশনসের অফিসিয়াল এই কার্যক্রম, যেখানে মানবজাতিকে বাঁচানোর জন্য বিশ্বের 49 জন প্রধান বিজ্ঞানীদের সাথে কাজ করার জন্য ডক্টর গোয়েনকে রাজি করিয়ে ফেলেছে সে। আর সই সালামতে সে ডক্টর গোয়েনকে ডারউইন সেন্টারের হাতে তুলেও দিয়েছে। আর সেখানে সেন্টারের লোকজন সবার আগে গোয়েনের কাছ থেকে তার বাচ্চাকে ছিনিয়ে নেয়। গোয়েন অঝরে কান্না করতে থাকে আর ইয়েনের কাছে সাহায্য চায়, কিন্তু ইয়েন তাকে দেখে বলে যে দেখো, এত কান্নাকাটি করে কোনো লাভ নেই। তোমার কি মনে হয় তোমার বস এই দুর্ঘটনায় মারা গেছে? আসলে উনি নিজের বাচ্চাকে সেন্টারের হাতে তুলে দেবার চেয়ে মৃত্যুকে সহজ মনে করেছিলেন, তাই উনি বাচ্চাকে আমাদের হাতে তুলে না দিয়ে পালিয়ে গেছে। হয়তো এতক্ষণে উনি মারাও গেছে। এখন তুমি আর তোমার বাচ্চাই আমাদের শেষ ভরসা। তো আপনারা কি এখানে বুঝতে পেরেছেন যে ওই গল্পের মাঝে আপনাদের বলেছিলাম যে 2টো বাচ্চাকে ইমোশন শেখানোর জন্য তৈরি করা হয়েছিল। তাদের মধ্যে একজন তো ছিল জায়েন, আর একজন হচ্ছে গোয়েনের বসের মেয়ে, যেটা আমরা এইমাত্র জানতে পারলাম। তো যাই হোক, এইসব কিছু বলে ইয়েন এখান থেকে চলে যায়, আর সেন্টারের লোকেরা জায়েনের মস্তিষ্ক থেকে সকল ডেটা আলাদাভাবে কালেক্ট করতে থাকে। এইসব কিছু দেখে গোয়েন আবারও একজন সিনিয়র অফিসারের হাতে পায়ে ধরে তার সন্তানের জীবন ভিক্ষা চাইতে থাকে। সে বলে যে প্লিজ আমাকে সেন্টার অবধি অন্তত আমার বাচ্চাটাকে নিয়ে যেতে দিন, আমি কথা দিচ্ছি আপনাদের জন্য ইমোশন ইঞ্জিন আমি যেভাবেই হোক বানিয়ে দেব। এই কথা শুনে সিনিয়র অফিসার এক ভয়ঙ্কর সত্য খোলাসা করে। সে বলে যে তোমার কি সত্যিই মনে হয় কোনো অস্থায়ী শেল্টার রয়েছে? আসলে এমন কোনো শেল্টার তৈরি করা হয়নি। আজকে আমরা এখানে যারা আছি তারা সবাই মারা যেতে চলেছি, শুধুমাত্র তুমি বেঁচে থাকবে, আর তোমার সাথে তোমার সন্তানের সকল ডেটা থাকবে, যার মাধ্যমে তুমি নতুন একটা ইমোশন ইঞ্জিন তৈরি করতে পারবে। এদিকে ততক্ষণে 2 জন আর্মি অফিসার ইয়েনকেও গুলি করে মেরে ফেলেছে। আর এইসব কিছু জানতে পেরে গোয়েন প্রচণ্ড ভেঙে পড়ে।
আর সে শেষবারের মতো তার বাচ্চাকে একবার জড়িয়ে ধরে আর তারপর হেলিকপ্টারে করে উড়ে যেতে থাকে রকেটের লঞ্চ প্যাডের দিকে। আসলে পুরো পৃথিবী থেকে 7টা রকেটে করে মোট 49 জন বিজ্ঞানী মহাকাশে চলে যাচ্ছিল, যাতে করে তারা পৃথিবীতে নতুন জীবন শুরু করতে পারে। আর এই কাজে তাদেরকে সাহায্য করবে কেবলমাত্র তাদের মেধা, বুদ্ধি আর কাজ করার সক্ষমতা। কারণ কিছুক্ষণের মধ্যে উল্কাপিণ্ডের আরও কয়েকটা টুকরো পুরো পৃথিবীর বিভিন্ন জায়গাতে আঘাত করবে, যার ফলে পৃথিবীর অধিকাংশ জীবিত প্রাণী ধ্বংস হয়ে যাবে। সত্যি বলতে এই রকেটের ভেতরে যারা আছে তারাই মূলত পৃথিবীতে বেঁচে থাকা সর্বশেষ মানুষ। তারা সবাই মিলে ল্যাবরেটরিতে মানুষের বডি তো খুব সহজেই বানাতে পারবে, কিন্তু মানুষের মধ্যে যে আবেগ, ভালোবাসা, বুদ্ধিমত্তা, এই সব কিছু কেবলমাত্র ডক্টর গোয়েন তার ইমোশন ইঞ্জিনের মাধ্যমে তৈরি করতে পারবে। ওই ইঞ্জিনটা বানাতে হলে একজন এআই হিউম্যান মা এবং সন্তানের মস্তিষ্কের ডেটা লাগবে। তারা তো অলরেডি এআই হিউম্যান বেবি হিসেবে জায়ানকে তৈরি করে ফেলেছে, আর তার অনুভূতি সম্পন্ন মস্তিষ্কের ডেটা এখন তাদের কাছে রয়েছে। তাই এখন শুধুমাত্র একজন মাকে তৈরি করতে হবে। তারপর তাদের দুজনের মস্তিষ্কের ডেটা দিয়ে ইমোশন ইঞ্জিনটা তৈরি হবে, যার মাধ্যমে খুব সহজে ল্যাবরেটরিতে তৈরি এআই হিউম্যানদের মাঝে ইমোশন ইনস্টল করা যাবে। আর এখানে গোয়েন প্রস্তাব দেয় যে সে এবার নিজে পরীক্ষার একজন সাবজেক্ট হবে। সে হবে এমন একজন মা যার বাচ্চা তার কাছ থেকে হারিয়ে যাবে, আর তাকে তার বাচ্চাকে খুঁজে বের করতে হবে। আর এই খুঁজে বের করার জার্নিতে সে যত কষ্ট করবে, যত অভিজ্ঞতা অর্জন করবে, সব কিছু স্টোর হবে তার মস্তিষ্কে। আর সে যদি তার বাচ্চাকে খুঁজে না পায় তাহলে সব কিছু আবারও শুরু থেকে শুরু হবে। কিন্তু এখানে একজন বিজ্ঞানী প্রশ্ন করে, যদি মা কখনোই তার বাচ্চাকে খুঁজে না পায় তাহলে কিন্তু পুরো মানব জাতির ধ্বংস হয়ে যাবে। এই কথা শেষ হবার সাথে সাথে একটা বিশাল উল্কাপিণ্ড ভেঙে তাদের স্পেসশিপের দিকে ছুটে আসতে থাকে, আর মুহূর্তের মধ্যেই এক বিশাল বিস্ফোরণে সব কিছু ধ্বংস হয়ে যায়। কিন্তু এখানে আবারও গোয়েনের জ্ঞান ফিরে আসে তার ঘরের ভেতরে। তো বন্ধুরা, সত্যি বলতে এই ঘটনাটা কেন ঘটলো আর কিভাবে গোয়েন স্পেসশিপ থেকে সোজা তার বিছানাতে চলে আসলো, সেটা আপনাদের গল্পের শেষে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেব। তো আপাতত ঘুম থেকে জেগে ওঠা গোয়েনের টি শার্টে 491 নাম্বারটা লেখা ছিল। এই নাম্বারটা কিন্তু মনে রাখবেন। যাই হোক, গোয়েনের ঘুম ভাঙতে সে দেখতে পায় যে তার ঘরে অলরেডি অনেকটা পানি ঢুকে গেছে। সাথে সাথে তার কাছে ইয়েনেরও কল চলে আসে, যে কিনা বরাবরের মতোই গোয়েনকে সাহায্য করার জন্য তাকে দ্রুত ঘর থেকে বেরিয়ে কয়েক ফ্লোর উপরে উঠতে বলে। যথারীতি গোয়েন তার ছেলেকে আলমারির ভেতরে খুঁজে পায়, আর এবার তার বাচ্চাটা তার উপরে অনেক বেশি রেগেছিল। সে বলে যে মা, আমি এখনও 6 বছর বয়সী কেন? আমার বয়স গতকালও 6 বছর ছিল, তার আগের দিনও 6 বছর ছিল, আমার বয়স বাড়ে না কেন? আর আমি এত সুন্দর সুন্দর ছবি আঁকিয়ে তোমাকে পাঠাই, তুমি একবারও দেখো না কেন? গোয়েন এইসব কিছুই বুঝতে পারছিল না। সে শুধুমাত্র তার বাচ্চাকে দ্রুত কোলে নিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে পড়ে। কিন্তু আজকে তাদের বারান্দায় আরও বেশি মানুষের ভিড় ছিল। সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে না পেরে এক্সিট পয়েন্ট দিয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু প্রথমবারের মতো এই পয়েন্টটা আর ফাঁকা ছিল না। এখানে শত শত মানুষের জ্যাম লেগে গিয়েছিল, যার ফলে তারা উপরে উঠতে পারছিল না। এখানে ইয়েন বিল্ডিংয়ের অপর পাশ থেকে তাদেরকে সাহায্য করার জন্য ডাকতে থাকে, কিন্তু গোয়েন এবার তার কোনো কথাই সাড়া দেয় না, কারণ তার আবছাভাবে মনে পড়েছিল যে এই লোকটা তার সন্তানকে সেন্টারের হাতে তুলে দেবে, আর সে কোনোভাবেই তার সন্তানকে হারাতে চায় না। এই সব কিছুর মধ্যে একটা বিশাল বড় ঢেউ তাদের বিল্ডিংয়ে আছড়ে পড়ে। তারা মা ছেলে দুজনেই পানিতে ডুবে যেতে থাকে, কিন্তু অনেক কষ্টে গোয়েন তার ছেলেকে নিয়ে বিল্ডিংয়ের একটা শুকনো ফ্লোরে উঠে পড়ে। আর এখানে উঠতেই গোয়েন খেয়াল করে যে তার ছেলে আবারও হারিয়ে গেছে। সে হন্য হয়ে চারপাশে জায়ানকে খুঁজতে থাকে, আর তখনই সে দেখতে পায় যে তার বাচ্চাটা পানিতে ভেসে যাচ্ছে। সে সাথে সাথে বিল্ডিং থেকে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু আশেপাশে সে আর কোথাও তার বাচ্চাকে খুঁজে পায় না। আর তখনই পেছন থেকে ভেসে আসা একটা গাড়ির আঘাতে গোয়েন আহত হয়ে যায়, আর এ যাত্রায় তাকে বাঁচায় ইয়েন। কিন্তু গোয়েনের টি শার্টে 491 নাম্বারটা বদলে এবার 787 নাম্বারটা উঠে গিয়েছিল। এবারও গোয়েন জ্ঞান ফিরে পেয়ে সাথে সাথে তার বাচ্চাকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু ইয়েন তাকে বলে যে দেখো, তোমার বাচ্চাকে আমি দেখেছি, ও একটা ঘরের ভেতরে গেছে, আমার সাথে আরও অনেক লোক আছে, ওরা তোমার বাচ্চাকে খুঁজে বের করে দেবে, কিন্তু এখন আমাদের দ্রুত বিল্ডিংয়ের ছাদে যেতে হবে,
কারণ হেলিকপ্টার এসে গেছে আর আমাদের হাতে একদমই সময় নেই। কিন্তু গোয়েন তার কোনো কথাই শোনে না। এখানে ইয়েন তাকে জোর করে ছাদে নিয়ে যাবার চেষ্টা করলে গোয়েন তার পকেট থেকে বন্দুকটা বের করে বলতে থাকে যে আমাকে ডিস্টার্ব করো না, আমাকে আমার ছেলেকে খুঁজতে দাও। কিন্তু এসব কথা বলতে না বলতেই সেই ফ্লোরের গ্যাস পাইপে বিস্ফোরণ ঘটে যায়, আর এই বিস্ফোরণে আবারও আঘাতপ্রাপ্ত হয় গোয়েন। আর এবারও তাকে বাঁচায় ইয়েন, আর এবার তার টি শার্টে 1931 নম্বর লেখা ছিল। এবার ইয়েন তাকে বলে যে দেখো, তোমার বাচ্চাকে খুঁজে বের করা আমাদের জন্য অনেক জরুরি, তুমি চিন্তা করো না, আমরা অবশ্যই ওকে খুঁজে বের করব। কিন্তু গোয়েন তার কোনো কথা না শুনে আবারও পানির ভেতরে লাফিয়ে পড়ে। সে এবার সাঁতার কেটে বিল্ডিংয়ের সেই অংশে চলে আসে যেখানে লিফটের ভেতরে একটা বাচ্চা মেয়ে আটকা পড়েছিল। সে এবারও ওই বাচ্চাটাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু পানির সেই বিশাল ঢেউ এসে গোয়েনকে আবারও ডুবিয়ে দেয়। সে কিছুক্ষণ পর আবারও ওই লিফটের সামনে জ্ঞান ফিরে পায়, আর এবার পানির ওই ঢেউ আসার আগেই সে উপর থেকে একটা লাঠি নিয়ে আসে যেখানে দুজন ছেলে মানুষের ঘর থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি করছিল। তো যাই হোক, এবার সেই বিশাল ঢেউ আছড়ে পড়লেও গোয়েন ওই লাঠির মাধ্যমে লিফটে আটকে পড়া বাচ্চা মেয়েটাকে বাঁচিয়ে নেয়। সে এবার ওই বাচ্চাটাকে একটা নিরাপদ ফ্লোরে নিয়ে যায়, আর সেখানে গিসুর কাছ থেকে সে জানতে পারে যে দুজন লোক নাকি ওই লিফটের সামনে একটা ছোট বাচ্চাকে মারধর করেছিল, আর তাকে তার ঘরের লক খোলার পাসওয়ার্ডের ব্যাপারেও জিজ্ঞাসা করেছিল। গিসুর মুখে এইসব কথা শুনে গোয়েন বুঝতে পারে যে নিশ্চয়ই ওই চোর দুজন ছেলেই তার বাচ্চাকে কোথাও লুকিয়ে রেখেছে। তাই সে দ্রুত গিসুকে নিয়ে উপরের ফ্লোরে চলে যায় ওই চোর দুজনকে খুঁজতে। আর এখানে আমরা তার টি শার্টে 4007 নাম্বার দেখতে পাই। আর সেই সাথে গোয়েনের আবছাভাবে মনে পড়তে থাকে যেন ওই চোর ছেলে দুজন তাকে একবার অনেক মেরেছিল। তাই সে এবার অনেক সাবধানে ঘরের ভেতরে ঢুকে ওই চোরদেরকে বলতে থাকে যে তোমরা আমার ছেলের সাথে কি করেছো, কোথায় আছে আমার ছেলে। কিন্তু ওই ছেলে দুজন তার কথার কোনো দামই দেয় না। তারা এই ঘর থেকে চলে যেতে থাকে, আর তখনই গোয়েন তাদের সাথে হাতাহাতি শুরু করে দেয়। আর এটা আবার বিল্ডিংয়ের অপর পাশ থেকে ইয়েন দেখে ফেলে। কিন্তু ততক্ষণে ওই ছেলে দুজন গোয়েনকে মারতে মারতে তাকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে গোয়েন হাতুড়ি দিয়ে আঘাত করে একজন ছেলেকে আহত করে ফেলে। ততক্ষণে আবার ইয়েনও ওখানে পৌঁছে যায়, আর এবার ইয়েন এই চোর দুজনকে মেরে বিল্ডিং থেকে পানিতে ফেলে দেয়। আর তারপর গোয়েন ওই বাচ্চা মেয়েটাকে তার দাদা দাদির কাছে পৌঁছে দেয়। আর এই দাদা দাদি ছিল সেই বৃদ্ধ দম্পতি যার ঘরে গোয়েন তার বাচ্চাকে ঔষধ খাইয়েছিল। এইসব কিছু গোয়েনের আবছাভাবে মনে পড়তে থাকে। তো যাই হোক, সে গিসুকে বাঁচানোর জন্য তাকে নিজের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু বাচ্চা মেয়েটা তার দাদা দাদিকে ছেড়ে কোথাও যেতে চায় না। তাই এখন গোয়েন আবারও বেরিয়ে পড়ে তার বাচ্চাকে খোঁজার জন্য, কিন্তু পেছন থেকে ইয়েন চিৎকার করে বলে যে দেখো, আমি তো বলেছি আমার লোকেরা তোমার বাচ্চাকে খুঁজে বের করবে, তুমি চলো আমার সাথে, তোমার উপরে পুরো মানবজাতি ডিপেন্ড করছে। এই কথা শুনে গোয়েন কান্না করতে করতে বলে যে এই জন্যই তো আমাকে জায়েনকে খুঁজে বের করতে হবে, কারণ এখন পর্যন্ত আমি আমার বাচ্চাকে একবারও খুঁজে পাইনি, প্লিজ আমাকে সাহায্য করো। মেয়েটার এমন কথা শুনে ইয়েন বেশ অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে যে এই মেয়েটা এমনভাবে আমার কাছে সাহায্য চাইছে যেন ও আমাকে আগে থেকেই চেনে। আর এখান থেকে ইয়েনের মনে সন্দেহ হতে থাকে যে তারা হয়তো একে অপরকে চেনে। আর এখানে আমরা এই বিল্ডিংগুলোকে উপর থেকে দেখলে বুঝতে পারি যে এই সম্পূর্ণ পরিবেশটা কেমন যেন একটা কম্পিউটার সিমুলেশনের মতো হাজার হাজার কপি করে রাখা হয়েছে। তো যাই হোক, এখানে আবার গোয়েন বেরিয়ে পড়ে তার বাচ্চাকে খুঁজতে, কিন্তু ততক্ষণে তার টি শার্টে 7993 নাম্বারটা উঠে গিয়েছিল। সে তার বাচ্চাকে খুঁজতে খুঁজতে সেই ফ্লোরে পৌঁছে যায় যেখানে একজন মেয়ে বাচ্চা জন্ম দিতে যাচ্ছিল। সে এবার ওই মেয়েটাকে সাহায্য করে, আর দুর্ভাগ্যবশত মেয়েটা পৃথিবী ধ্বংস হবার এই দিনে একটা ফুটফুটে বাচ্চার জন্ম দেয়। এখানে হঠাৎ করে গোয়েনের মনে পড়ে যায় যে তার ছেলে মাঝে মাঝে তাকে বলতো যে মা, আমি তোমার অনেক ছবি আঁকিয়েছি, কিন্তু তুমি তো কখনো ওই ছবিগুলো দেখো না। তাই গোয়েন এবার তার মোবাইলটা বের করে আর তার বাচ্চার পাঠানো ছবিগুলো দেখতে থাকে, যা দেখে তার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে, কারণ জায়েন কয়েক হাজার ছবি আঁকিয়েছিল শুধুমাত্র তার মা এবং তার পেছনে থাকা একটা হেলিকপ্টারের। এটা ছিল সেই ছবি যখন জায়েন তার মাকে শেষবার দেখেছিল, অর্থাৎ হাজার হাজার বার গোয়েন ফিরে এসেছিল তার বাচ্চাকে খোঁজার জন্য। আর এখন সে আবারও তার ঘরের ভেতরে জেগে উঠলে সে ওই আলমারিতে খুঁজতে যায় যেখানে সাধারণত জায়েন লুকিয়ে থাকতো,
কিন্তু এবার ডারউইন সেন্টারের লোকেরা তাকে ধরে অজ্ঞান করে ফেলে, কারণ যে কোনো মূল্যে গোয়েনকে হেলিকপ্টারে ওঠাতেই হবে। কিন্তু অজ্ঞান হবার আগ মুহূর্তে গোয়েন ইয়েনকে বলে যে আমাকে বাঁচাও প্লিজ, ওরা কিন্তু তোমাকেও মেরে ফেলবে। কারণ ইতিমধ্যেই 13,417 বার গোয়েন এইসব ঘটনা দেখে ফেলেছে। তাই গোয়েনের কথা শুনে এবার ইয়েনেরও পূর্বের বিভিন্ন কথা আবছাভাবে মনে পড়তে থাকে। তাই সে সেন্টারের লোকজনদেরকে মেরে গোয়েনকে বাঁচিয়ে নেয়। আর এবার তারা একটা ঘরের ভেতরে গিয়ে আলোচনা করতে থাকে, কারণ বারবার গোয়েন তার বাচ্চাকে হারিয়ে ফেলছে। সে কোনোভাবে তাকে নিজের কাছে রাখতে পারছে না। এমনকি গোয়েন যে ইয়েনের সঙ্গে এইসব ব্যাপারে আলোচনা করছে, এগুলোও সে আগে অনেকবার করেছে। এমনকি এর পরেও তারা এইসব প্ল্যান আরও কয়েক হাজার বার করবে, কিন্তু তাতে কোনোই লাভ হবে না। কারণ সেই সেন্টারের লোকেরা কখনো গোয়েনকে আবার কখনো ইয়েনকে মেরে ফেলত। আর এমন করতে করতে 18,000 বার পেরিয়ে গেলে তারা সেন্টারের লোকেদের সঙ্গে যুদ্ধ করতে সক্ষম হয়, কিন্তু তারা এই যুদ্ধেও জিততে পারে না। আর 21,000 বার পেরিয়ে গেলে তারা বুঝতে পারে যে জায়েন আসলে হারিয়ে যায়নি, বরং সে নিজেই কোথাও লুকিয়ে আছে। কারণ 21,000 বার এই বিল্ডিংয়ে আসার পরে তারা সবগুলো রুম ইতিমধ্যেই দেখে ফেলেছে। আর ফাইনালি এবার গোয়েন বিল্ডিংয়ের ছাদ পর্যন্ত পৌঁছে যায়। আর এটুকু পৌঁছাতে তার 21,499 বার এই বিল্ডিংয়ে আসতে হয়েছিল। আর ফাইনালি ছাদের এক কোনায় একটা আলমারির ভেতরে গোয়েন তার বাচ্চাকে খুঁজেও পেয়ে যায়। অঝরে কান্না করতে করতে সে তার বাচ্চাকে পানি খাইয়ে জ্ঞান ফিরিয়ে আনে। আর তখনই তার মনে পড়ে যায় যে প্রথমবার যখন তার বাচ্চাকে সেন্টারের লোকেরা নিয়ে যাচ্ছিল, তখন সে নিজে তার বাচ্চাকে জড়িয়ে ধরে বলেছিল, এই ছাদের আলমারির ভেতরে তুমি লুকিয়ে পড়ো, আমি তোমাকে উদ্ধার করতে অবশ্যই আসব। আসলে সেই শুরু থেকে বাচ্চাটা এখানেই লুকিয়েছিল, কিন্তু নিজের ইমোশন, নিজের বুদ্ধিমত্তা আর বিপদ কাটিয়ে ওঠার অভিজ্ঞতা এই সব কিছু অর্জন করে এই আলমারি পর্যন্ত আসতে 21,499 বার মরতে হয়েছিল গোয়েনকে। তখনই ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় যে স্পেসশিপে সেই ভয়ঙ্কর দুর্ঘটনায় গোয়েনের পেটের ভেতরে একটা লোহার টুকরো ঢুকে গিয়েছিল। আর সে মৃত্যুর আগে নিজের মস্তিষ্কের সকল ডেটা দান করে দিয়েছিল। সে নিজেই হয়েছিল সেই এআই হিউম্যান যার ভেতরে ইমোশন জন্মানোর জন্য তাকে 21,000 বার জন্ম মৃত্যুর খেলা খেলে তার ছেলেকে খুঁজে বের করতে হয়েছিল। তো যাই হোক, গল্পের এই পর্যায়ে আবারও ছাদের উপরে সেন্টারের সেই লোকেরা চলে আসে। আর গোয়েন শেষবার তার ছেলেকে বাঁচানোর জন্য এই বিল্ডিং থেকে লাফিয়ে তাকে পানির ভেতরে যেতে বলে। ততক্ষণে এক বিশাল ঢেউ তাদের দিকে এগিয়ে আসছিল। আর সেই সেন্টারের লোকেরা গোয়েনকে জাপড়ে ধরেছিল যেন সে তার ছেলের কাছে পৌঁছাতে না পারে। ইতিমধ্যেই বাচ্চাটা সমুদ্রে লাফিয়ে পড়ে। আর ব্যাস, সবকিছু একটা কম্পিউটার সিমুলেশনের মতো দেখতে মনে হয়। এখানে আমরা জানতে পারি যে এআই এর ভেতরে মানুষের মতো ইমোশন দেয়া কোনো কোডিং করার মতো সহজ কাজ ছিল না। এটা আসলে হাজার হাজার বার একই কাজ হাজার হাজার পন্থায় করে প্রত্যেকবারের অভিজ্ঞতা, অনুভূতি নিজের মাঝে স্টোর করার মাধ্যমে ইমোশনের সৃষ্টি করা হয়। তাই তারা প্রথমে ল্যাবরেটরিতে তৈরি করেছিল একটা বাচ্চা জায়েন, যাকে 6 বছর ধরে পৃথিবীর বিভিন্ন জিনিস দেখিয়ে, শিখিয়ে, বুঝিয়ে, অনুভব করিয়ে তার মস্তিষ্ককে পরিণত করতে হয়েছে। 6 বছর পরে তার ভেতরে খুশি, কষ্ট, কৌতূহল, অভিমান, রাগ, ভয় এই সব ইমোশনের জন্ম নিয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন মাকে তৈরি করা হয় একজন পূর্ণবয়স্ক মানুষ হিসেবে, তখন তার ভেতরের সম্পূর্ণ ইমোশন, অভিজ্ঞতা এই সব কিছু তৈরি করতে 58 বছর বা 21,500 দিন লেগে যায়। আর গল্পের শেষে আমরা দেখতে পাই যে ফাইনালি গোয়েন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে তার বাচ্চাকে নিজের কোলে ফিরে পায়। অর্থাৎ তার ভেতরে পূর্ণ ইমোশন জন্ম নিয়েছে। আর এখন তার আর তার সন্তানের মস্তিষ্কের মাধ্যমে ইমোশন ইঞ্জিন তৈরি করা যাবে। আর সেই ইঞ্জিনের মাধ্যমে ইমোশনযুক্ত এআই রোবট তথা মানুষ পৃথিবীতে ফিরে নতুন করে বংশবৃদ্ধি করতে পারবে। তো এই ঘটনার সাথে সাথেই মূলত গল্পটা শেষ হয়ে যায়। তবে গল্পতে অনেক কিছু বোঝার রয়েছে, যেটা সংক্ষেপে আপনাদের পুরোটাই বুঝিয়ে দেই। আসলে গল্পটা যেই সময়কালে নির্মিত, সেখানে মানুষ কোনো লোহা লস্কর দিয়ে রোবট বানাতো না। একদম ল্যাবরেটরিতে হুবহু মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তারা রোবট বানাতো।
রোবট বললাম কারণ এদের মধ্যে কোনো ইমোশন ছিল না। আর ইমোশন তো কম্পিউটারে লেখা কোনো কোড নয় যে লিখে ইনস্টল করে দিলেই হয়ে গেল। এটা আসলে একটা অভিজ্ঞতা, যেটা কিনা দেখা আর শেখার একটা বিষয়। তাই তারা প্রথমে একটা বাচ্চা তৈরি করে যার ভেতরে ইমোশন সৃষ্টি করে, কিন্তু ততদিনে হঠাৎ করে আবার এক উল্কার আঘাতে অ্যান্টার্কটিকার সকল বরফ গলে পৃথিবী পানিতে তলিয়ে যায়। সকল মানুষ মারা যায়, আর শুধুমাত্র 50 জন বিজ্ঞানীকে নিয়ে এক মহাকাশযান মহাশূন্যে চলে যায় এই আশাতে যে মানুষ ল্যাবরেটরিতে তৈরি রোবটের মধ্যে ইমোশন ইনস্টল করতে পারবে। আর সেই ইমোশনওয়ালা রোবট যেগুলোকে আমরা মানুষ বলতে পারি, তারাই মূলত পৃথিবীতে বংশবৃদ্ধি করবে। কিন্তু সেই ইমোশন ইনস্টল করতে হলে এমন একটা ইমোশন ইঞ্জিন লাগবে যেখানে মা এবং সন্তান এমন দুজন এআই হিউম্যানের মস্তিষ্কে জন্মানো ইমোশনের ডেটা লাগবে। তাদের কাছে সন্তান হিসেবে জাইনের মস্তিষ্কের ডেটা তো ছিলই, শুধুমাত্র মায়ের মস্তিষ্কের ডেটা দরকার ছিল। তাই মা হিসেবে গোয়েন নিজেকে সাবজেক্ট বানিয়ে দেয়। তাই গোয়েন মৃত্যুর আগে নিজের মস্তিষ্কের সকল ডেটা দিয়ে তারই মতো একজন মানুষ তৈরি করে, আর তার সন্তানকে খুঁজে বের করার একটা টাস্ক দিয়ে দেয়। আর এই কাজটা করতে গিয়ে সে বিপদের ফিল পাবে, কষ্ট, খুশি, ভয় সব কিছুর ফিল পাবে। আর এসব কিছু করতে হবে পৃথিবী ধ্বংস হবার শেষ দিনে, কারণ ওইটাই গোয়েনের জন্য সবচেয়ে কষ্ট, ভয় আর উত্তেজনার একটা দিন ছিল। তাই বিজ্ঞানীরা একটা কম্পিউটার সিমুলেশন তৈরি করে হুবহু পৃথিবীর শেষ দিনের মতো, যার ভেতরে গোয়েন বারবার মারা যেত, আবার ফিরত শুধুমাত্র তার ছেলেকে খুঁজে বের করতে। আর তার টি শার্টে যে নাম্বারগুলো দেখা যেত তা ছিল সে কততমবার ওই সিমুলেশনে গেছে তার সংখ্যা, অর্থাৎ 21,499 বার সে ওই সিমুলেশনে গিয়েছিল, যা প্রায় 58 বছরের সমান। এত বছর ধরে তারা রোবটের মাঝে ইমোশন তৈরি করেছে আর পৃথিবীতে পানি কমে যাওয়ারও অপেক্ষা করেছে। ফাইনালি 58 বছর পরে পৃথিবীর পানিও কমে গেছে আর রোবটও ইমোশন পেয়ে গেছে। তাই এখন গোয়েন এবং তার সন্তানের মস্তিষ্কের ডেটার মাধ্যমে একটা ভালো ইমোশন ইঞ্জিন তৈরি করা যাবে, যে ইমোশন ইঞ্জিনের মাধ্যমে পৃথিবীতে নতুন করে মানবজাতির সৃষ্টি করা যাবে। আর তাছাড়াও হয়তো এতদিনে স্পেসে আসা সকল মানুষেরাও মারা গেছে, অর্থাৎ পুরো দুনিয়াতে এখন কেবলমাত্র গোয়েন আর তার ছেলে একাই থাকবে, যারা কিনা সেই যন্ত্রের মাধ্যমে মানুষরূপী ইমোশনওয়ালা রোবট বানাবে, আর সেই রোবটের মাধ্যমে বংশবৃদ্ধি হয়ে মানুষ জন্মাবে। কিন্তু প্রশ্ন হলো, এই নতুন প্রজন্মের মানুষ